তোমার বুকের ডান পাশে এই কাটা দাগটা কিসের? বাসুরাতে তনিমাকে প্রশ্নটা করেছিল অব্র। তনিমা নির্লিপ্তভাবেই উত্তর দেয়, ব্রেস্ট টিউমার ছিল, ওটা সেই সার্জারির দাগ। কবে হয়েছিল? খুব স্বাভাবিক প্রশ্ন, কিন্তু তনিমার মাথার মধ্যে একটা সূক্ষ্ম ক্রোধ চিনচিন করে ওঠে। মা প্রায়ই বলতেন মেয়ে মানুষের এত রাগ ভালো না, কিন্তু এই উপদেশ মেনে চলার মেয়ে তনিমা কোনোদিনই ছিল না। তবু আজ সে আশ্চর্য রকম শান্ত। বছর 3 আগে ও আচ্ছা, মুখেও আচ্ছা বললেও অভ্র চোখে লেগে থাকা একরাশ অবিশ্বাস আর সন্দেহ তনিমার দৃষ্টি এড়ায়নি। একটু আগেও যে মানুষটা তার মধ্যে ডুবেছিল সে যেন হঠাৎই সচেতন হয়ে উঠল। রাত অনেক হয়েছে, সুতরাং আমাদের এখন ঘুমানো উচিত বলেই সে পাশ ফিরে শুয়ে পড়ল। তনিমাও আর কোনো কথা বাড়ালো না। হঠাৎ করেই তার সেই রাগটা গম্ভীর বেদনায় রূপ নিল। সেই বেদনার 2-4 ফোঁটা ঝরেও পড়ল গাল বেয়ে। আস্তে করে উঠে ওয়াশরুমে ঢুকে মুখে পানি মেরে ভাবল অভ্র আমাকে বিশ্বাস করেনি, কিন্তু সত্যি এসএসসি পরীক্ষার আগে ওর ব্রেস্ট টিউমারের সার্জারি হয়েছিল। এই সার্জারির জন্য মেয়েটা টেস্ট পরীক্ষা পর্যন্ত দিতে পারেনি। যদিও সার্জারিটা খুব বড় কিছু ছিল না, তবু ভয় ওকে কাবু করে ফেলেছিল। পড়ালেখায় গতি ফিরল না, এসএসসি রেজাল্টটাও আশানুরূপ হয়নি। তাই ওই স্মৃতিটা তনিমা মনে রাখতে চায় না। তবু তার বাসুরাতে স্বপ্ন ভাঙতে সে রাজি হয়ে গেল। পরিবারের পছন্দে শিক্ষিত আর সুশীল একটা ছেলেকেই তো বিয়ে করেছি, কিন্তু কেমন শিক্ষিত সে যে একটা সার্জারির দাগ চিনতে পারে না, অন্য কিছু ভেবে বসে আছে। বিয়ের 2 দিন বাদেই অভ্র কৌশলে তনিমার ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইল। তনিমা, তোমার এফবি পাসওয়ার্ডটা বলো তো, আমার সাথে অ্যাড দিয়ে দেই। তনিমা ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ না, কেবল বন্ধুদের সাথে যোগাযোগটা রাখার জন্য ফেসবুক ইউজ করা। সোজা সাপটা উত্তর দিয়ে দিল, পাসওয়ার্ড কেন লাগবে, তুমি রিকোয়েস্ট পাঠিয়ে দাও, আমি অ্যাকসেপ্ট করে নিব। তনিমার কথার প্রতি উত্তরে সেদিন অভ্রের মুখে একরাশ অন্ধকার নেমেছিল। ও গায়ে মাখেনি, ছেলেটি এমনিতেই ফর্সা, তনিমার চেয়ে বেশি সুন্দর দেখতে। মুখ কালো করে আছে বলে সৌন্দর্যে গ্রহণ লেগেছে যেন। বিয়ের সপ্তাহখানেক পরে তনিমার এক বন্ধু এসেছিল ওদের বাসায়, কিন্তু ওদের দেখেই অভ্রের চোখে বিরক্তি ফুটে উঠল। বিয়ের এই কদিনের মধ্যেই তনিমাও চোখের ভাষা পড়তে শিখে গেছে। স্বামীর সাথে এটুকু মাত্রই হৃদ্রতা তার। বন্ধুদের সাথে বহুক্ষণ আড্ডা চলল। অভ্র সবার সাথে বসেছিল, কিন্তু আড্ডায় ওর উপস্থিতি বা আগ্রহ কোনোটাই ছিল না, যেন অনেকটা বাধ্য হয়ে বসে আছে, বউকে পাহারা দিচ্ছে যেন। এক পর্যায়ে অভ্র উঠে চলে গেল। রাতে খাওয়ার পর বন্ধুটি চলে গেলে অভ্র যখন শুয়ে গেল কথাটা বলেই ফেলল, তোমার ছেলে ফ্রেন্ডও আছে দেখছি। কণ্ঠে স্পষ্ট বিদ্রুপ, কিন্তু তনিমা একটুও ঘাবড়ালো না। মেয়েটা কেমন যেন শক্ত ধাতুতে গড়া। অভ্র যে কিছু একটা বলবে তার জন্য সে তৈরি হয়েছিল, তাই ধীরে সুস্থে জবাব দিল, হ্যাঁ দেখছই তো, তোমার কোনো বান্ধবীর বয়ফ্রেন্ড? না, ওরা আমারই ফ্রেন্ড, খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব, দীর্ঘদিনের বন্ধুত্ব। আচ্ছা, সেদিন রাতে পতিদেব কেবল পাশ ফিরে শুয়েই ক্ষান্ত হলেন না, তাদের মাঝখানে একটা কোলবালিশও স্থান পেল। তনিমা আবারও অবাক হলো, একটা শিক্ষিত লোকের মন কি করে এতটা সংকীর্ণ হতে পারে? অবশ্যই এসব ভেবে কোনো লাভ নেই। বাবা মায়ের পছন্দে বিয়ে করলো, তারা নিশ্চয়ই ভুল করতে পারেন না। তনিমার জন্য হয়তো এই ছেলেটাই পারফেক্ট। একটু সন্দেহপ্রবণ তো কি হয়েছে, থাক না। সেদিন অভ্র অফিসে চলে যাবার পর তনিমা কিচেনে ব্যস্ত ছিল। হঠাৎ কলিং বেলের শব্দে কিছুটা চমকে ওঠে। এখন তো কারো আসার কথা নয়, তবু অনিশ্চিত পদক্ষেপে এগিয়ে যায় দরজার দিকে। অভ্র ফিরে এলো না তো? আজ এত তাড়াতাড়ি অফিস ছুটি হয়ে গেল? কোনো দুর্ঘটনা নয় তো? ভাবতেই পদক্ষেপ দ্রুততর হয় তনিমার। এক ছাদের নিচে থাকতে থাকতে আজকাল মানুষটার প্রতি খুব মায়া পড়ে গেছে ওর। তবে কি এর নাম ভালোবাসা? বিয়ের 2য় বছর স্বামীর প্রেমে পড়েছে সে। দ্রুত এসব এলোমেলো ভাবনা খেলে যায় তনিমার মাথায়। দুশ্চিন্তা আরো গাঢ় হয়, কিন্তু একরাশ উৎকণ্ঠা নিয়ে দরজা খোলার সাথে সাথে ভূত দেখার মতো চমকে ওঠে মেয়েটা। সহসা কোনো কথা বের হয় না মুখ দিয়ে। একজোড়া বিস্ফোরিত চোখের সাথে সংঘর্ষ হয় আরেক জোড়া চোখের। নিরুত্তাপ আর শীতল সেই চোখ দুটি একরাশ বিষণ্ণতা যেন ভর করে আছে সে দৃষ্টিতে। স্বামীকে জড়িয়ে ধরে কান্না চোখে বলল, তুমি আমাকে মাফ করে দিও, আসলে আমার আর বেশি সময় নেই, আমার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে, আমি খুব তাড়াতাড়ি তোমাদের ছেড়ে চলে যাব। কথা বলার পর আমার স্বামীর বিয়ে হওয়ার পর থেকে মনে হয় এই প্রথম অন্তর থেকে আমাকে জড়িয়ে ধরল, বলল, প্লিজ কান্না করো না, আমি তোমাকে মরতে দেব না, চিকিৎসা করাবো। 1 সপ্তাহ পর আমার স্ত্রী পৃথিবী ছেড়ে চলে গেল। তার লাশ মেডিকেল থেকে ডাক্তার আমাকে বুঝিয়ে দিল। আমার খুব খারাপ লাগছিল। রাতের বেলা দাফন কাফন শেষ করে ঘুমোতে আসলাম। স্ত্রীর মৃত্যুতে দুঃখে কষ্টে বুক হাহাকার করে উঠল। ভাবলাম স্নান করার পর তার ভেজা চুলের ঘ্রাণ আর পাওয়া হবে না। তার স্মৃতি অনেক কিছু মনে করিয়েছিল। মাঝরাতে যখন একা একা শুয়ে সব ভাবছি, তখন জানালায় কটমট শব্দ হলো। আমি মনে করেছিলাম আজকাল বিড়ালের উৎপাত বড্ড বেড়েছে। হুসহুস করে আওয়াজ করলাম, যাতে বিড়াল পালিয়ে যায়। না,
তার কিছুই হলো না। কিছুক্ষণ পর আবারও শব্দ, সাথে গঙ্গানির আওয়াজ ভেসে এলো। মাঝরাতে কে গঙ্গানির স্বর তুলছে? জানালা খুললাম। কবর থেকে 1 ফুট মাথা বের করে আমার স্ত্রী কাতর স্বরে চোখে চোখে তাকিয়ে বলল, এত ভালোবাসতে আমায়? তাহলে আমার কাছে চলে এসো, এখানে তোমাকে আদর দেব, ভালোবাসা দেব। হঠাৎ আমার ধ্যান ফিরে আসলো। খট করে দরজা বন্ধ করে দিলাম। এই কেমন মেয়ে, মরার পরেও প্রেমে ধরা দিতে কবর থেকে উঠে এলো। মাঝরাতে প্রেম দিয়ে কি করব আমি? ভয় পেয়ে দ্রুত বিছানার কাছে আসলাম। দেখলাম বিছানায় আমার মতোই হুবহু একটা মানুষ শুয়ে শুয়ে কাঁদছে। তার চোখ থেকে গাঢ় কালো রঙের রক্ত গড়িয়ে পড়ছে। আমি ভয় পাথর হয়ে গেলাম। এমন সময় পায়ের নিচে চিনচিন ব্যথা অনুভব করলাম। নিচে তাকিয়ে দেখলাম আমার স্ত্রী আমার পায়ের গোড়ালিতে তার ধারালো দাঁত বসিয়ে দিয়েছে। আমার পা থেকে রক্ত পড়ছে। বিছানায় শুয়ে থাকা লোকটা আর আমার স্ত্রী দুজনেই বিশ্রী ধরনের অঙ্গভঙ্গিমা করছে। সম্মানিত দর্শক, এখন আমি কি করব আপনারাই বলুন। আসলে এটা কি আমার স্ত্রী, নাকি ভূত পেতনি আমাকে ঘায়েল করেছে? আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। গল্পটির রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ক্যামেরায় শিহাব। ধন্যবাদ।